আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমি আবার হাজির হয়েছি। আজকে আমরা যে চ্যাপ্টারটি দেখাবো সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। আচ্ছা, তো এই চ্যাপ্টারটি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং আমরা এখান থেকে আসলে যা যা লাগবে সেই সব জিনিসই আসলে ক্লাসের মধ্যে বলে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা মূলত কি কি জিনিস আসলে পড়বো। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম, প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমি চলে আসলাম, এবং আজকে আমরা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং আসলে কি কি জিনিস পড়তে হবে একটা চ্যাপ্টার থেকে, বা ফিজিক্সে আসলে কিভাবে পড়তে হয়, সেই পড়ার স্টাইলটাই কিন্তু আমরা আমাদের এই ভিডিওগুলোতে তুলে ধরছি। ঠিক আছে, তো আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। আচ্ছা, এই চ্যাপ্টারটি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে আসলে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তো আমরা বলে দিব যে আসলে কিভাবে আমরা পড়বো, বা আমরা আসলে বুঝি না যে ফিজিক্স বইয়ের মধ্যে আসলে কি কি জিনিস আমাদের পড়তে হয়। তো আজকে আমরা আমাদের ক্লাসের মাধ্যমে বলে দিব যে আসলে ভাই আমাদের এই জিনিসগুলো আসলে পড়তে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমাদের এই বইটাকে দুই ভাবে আমরা দাগিয়েছি, একটা হচ্ছে আহ সবুজ কালিতে আর একটা হচ্ছে লাল কালিতে। যদিও তোমাদের বইতে আসলে লাল কালিতে দাগানো, কিন্তু আমাদের বইতে এটা দাগানো হচ্ছে কমলা কালি দিয়ে। কমলা কালি দিয়ে আমরা কেন দাগাই, কারণ হচ্ছে কমলা কালিটা দিয়ে দাগালে পিডিএফ এ আসলে সেটা ভালো মতো বোঝা যায়। লাল কালি দিয়ে আসলে বোঝা যায় না ওরকম ভাবে। এই জন্য আমরা আমাদের পিডিএফ গুলাতে কমলা কালি আসলে ব্যবহার করি লাল কালির পরিবর্তে। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে কমলা কালিটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আর সবুজ কালিটা হচ্ছে কম্পারেটিভলি কম গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা প্রথমে লাল কালিগুলা পড়বো, তারপর হচ্ছে আমরা সবুজ কালিগুলা পড়বো। তো চলো ভাইয়ারা, আমরা আসলে শুরু করতে পারি আমাদের চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে দেওয়া আছে হচ্ছে সূচনা। তো সূচনার মধ্য থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, দেখো একটা সাল দেওয়া আছে, সেটা হচ্ছে 1831 সাল। তো এই বিখ্যাত সালে বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, সে আসলে কি আবিষ্কার করছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই। ঠিক আছে, এবং সে আসলে গতিশীল চৌম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে, এই জিনিসটা সে আসলে 1831 সালে আবিষ্কার করছে। তো এখান থেকে আসলে আমাদের এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আমরা এখান থেকে এই ইনফরমেশনটা ভালো মতো মনে রাখবো। ওকে, আমরা এখান থেকে এই ইনফরমেশনটা ভালো মতো মনে রাখবো। তো দেখো, এখান থেকে এর পরের যে লাইনটা দাগানো আছে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র পরিবাহের মধ্যে আপেক্ষিক গতির জন্য তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে তড়িৎ চৌম্বক আবেশ বলা হয়। তাহলে এই যে সংজ্ঞাটা আমাদের জন্য, এই সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এই সংজ্ঞাটা মনে রাখবো, এবং এই আবিষ্কারকে ভিত্তি করে আসলে কি কি জিনিস আমরা পাই সেটা আমরা মনে রাখবো। যেমন আমরা জেনারেটর পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ট্রান্সফরমার। তো এখান থেকে আমরা আসলে এই দুটো জিনিসই মনে রাখবো, যে আমরা আসলে কোন দুটো জিনিস আসলে এখান থেকে পাচ্ছি। ওকে, এই পেজ থেকে আসলে আমাদের আর পড়ার তেমন কিছু নাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের পেজে। দেখো, এখানে আবার একটা সবুজ কালি দিয়ে একটা জিনিস দাগ দেওয়া আছে, একটা সংজ্ঞা দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে চৌম্বকীয় আবেশ। ঠিক আছে, আমরা চৌম্বকীয় আবেশের সংজ্ঞাটা জাস্ট রিডিং করে নিব। এবং আসলে সংজ্ঞার মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে, সংজ্ঞা মনে রাখার জন্য আমাদের কিছু কিওয়ার্ড থাকে বা কিছু নোট থাকে। সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসের মধ্যে আমাদের ভাইয়ারা বা টিচাররা বলে দিবে। তো আমাদের যা যা বলে দিবে আমরা সেই জিনিসগুলো আসলে ভালো মতো ফলো করবো, ওই জিনিসগুলো আমরা ভালো মতো পড়ে নিব। ওকে, তো এখান থেকে আসলে আমাদের জাস্ট সংজ্ঞাটাই লাগবে, আমরা এখান থেকে সংজ্ঞাটাই ভালো মতো পড়ে নিব। আচ্ছা, ওকে। তো দেখো, এরপরে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রাইমারি কয়েল, হোয়াট ইজ সেকেন্ডারি কয়েল, কোনটা মুখ্য কুণ্ডলী আর কোনটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তো আমরা এই কয়েকটা জিনিস আমরা জানি। তো এই দুইটা সংজ্ঞাগুলো আমরা মনে রাখবো, যে আসলে মুখ্য কুণ্ডলী কি আর হচ্ছে গৌণ কুণ্ডলী আসলে কি। এবং এখান থেকে আমরা সূত্র পাই, ইপি বাই ইএস, এনপি বাই এনএস। তোমাদের মনে আছে কিনা যে একটা সূত্র ছিল ইপি বাই ইএস, তারপর কি ছিল এনপি বাই এনএস।
ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, এই ইকুয়েশন আমরা পাই। তো এখান থেকে কিন্তু এই ইকুয়েশনটাও আমরা জানতে পারি। তো এই ইকুয়েশন থেকে কিন্তু আমাদের ছোট ছোট ম্যাথ দিতে পারে। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে খুব বড় কোনো ম্যাথ দিবে না, বা যে ম্যাথটা দিবে সেটা ট্রিকি হতে পারে। তো এই ট্রিকি ম্যাথ গুলো আমরা বেশি করে পড়াশোনা করবো, বা এই ট্রিকি ম্যাথ নিয়ে আমরা আসলে আহ আহ, পরীক্ষা দিব, ঠিক আছে। তো আমরা আসলে খুব বড় বড় ম্যাথ সলভ করতে যাব না। ওকে, তাহলে এখান থেকে আমাদের মুখ্য কুণ্ডলী কি আর গৌণ কুণ্ডলী কি সেটা আমরা জানতে পারলাম। আচ্ছা, তো এরপরে আমরা তড়িৎচালক শক্তি কোন জায়গা থেকে পাই সেটা আমরা জানি। তো এই লাইনগুলো এখান থেকে দাগানো আছে সুন্দর মতো, এবং এখানে একটা জিনিস লেখা আছে যে গৌণ কুণ্ডলীর সাথে চৌম্বকের বা মুখ্য কুণ্ডলীর কোনো সরাসরি সংযোগ থাকে না। তো কোন কুণ্ডলীর সাথে সংযোগ থাকে না, এটা মনে রাখতে হবে যে গৌণ কুণ্ডলীর সাথে চৌম্বক বা মুখ্য কুণ্ডলীর কোনো সংযোগ নর্মালি থাকে না। এখান থেকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, ইসাক স্যারের বইয়ে আমাদের মনে রাখতে হবে, ইসাক স্যারের বইয়ে জানার বিষয় নামে কতগুলা পয়েন্ট দেওয়া আছে। তো এই জানার বিষয়গুলো আমাদের জন্য মাস্ট নো এবং ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আমরা এই জানার বিষয়গুলো খুব ভালো মতো মনে রাখবো। তো দেখো, এখানে আমরা জানার বিষয়গুলোর মধ্যে থেকে এই দুইটা পয়েন্ট মনে রাখবো, যে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন ওয়েরস্টেড, এবং চৌম্বক প্রবাহের আবেশ আবিষ্কার করেন হচ্ছে ফ্যারাডে। আমি এটা এভাবে বলি যে এটা মনে রাখা যায় তেচে আর হচ্ছে চেতে দিয়ে, তাই না? তেচে আর চেতে দিয়ে কিন্তু মনে রাখা যায় চাইলে। তো এটা আমাদের ক্লাসে কিন্তু শিখিয়ে দেওয়া হবে যে চৌম্বক প্রবাহের বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এটা আবিষ্কার করেন ওয়েরস্টেড। তার মানে সে আসলে আহ, বিদ্যুৎ প্রবাহ থেকে মানে তড়িৎ ক্ষেত্র থেকে কিন্তু চৌম্বক প্রবাহ আবিষ্কার করছে। তো মনে রাখতে হবে তেচে, তেচে হচ্ছে কে কাজটা করছেন বলতো? এই কাজটা করছেন হচ্ছে ওয়েরস্টেড। আর চেতে, চেতে মানে কি? তড়িৎ চৌম্বকীয় আবেশ, মানে চৌম্বক থেকে তড়িৎ ক্রিয়া, এটা আবিষ্কার করছে কিন্তু ফ্যারাডে। তো এই চেতে আর তেচে যদি আমরা পারি, তাহলে কিন্তু আমরা জানতেই পারি যে কোনটা আসলে, কোন বিজ্ঞানে আসলে চৌম্বক থেকে তড়িৎ ক্রিয়া আর কোন বিজ্ঞানে আসলে তড়িৎ থেকে চৌম্বক ক্রিয়া আবিষ্কার করছে। সেখান থেকে আমরা চেতে আর তেচে দিয়ে মনে রাখতে পারি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। আচ্ছা, তো এরপরে এই যে ফ্যারাডে, সে তড়িৎ যে তড়িৎ আবিষ্ট যে প্রবাহ, এটা উৎপাদন করার যে প্রক্রিয়াটা সেটা আসলে উপস্থাপন করেন। তো সে আমাদের just এখান থেকে এই লাইনটা মনে রাখতে হবে যে ফ্যারাডে আসলে কি করেছিলেন। এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা লাইন, ছোট্ট করে একটা লাইন দাগানো আছে, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 কিন্তু আসছে। সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক আবিষ্ট তড়িৎ চৌম্বক প্রবাহ, তড়িৎ প্রবাহর মাত্রা চৌম্বক এবং কুণ্ডলীর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। তাহলে এখানে এরকম ভাবে কোশ্চেনটা দিতে পারে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা নিচের কোনটির উপর নির্ভর করে। সেখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকতে পারে, তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে চৌম্বক এবং কুণ্ডলীর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। তো এই দুইটা জিনিস আমাদের আলাদা করে মনে রাখতে হবে যে কার কার উপর আসলে নির্ভর করে, ঠিক আছে? কার কার উপর এটা নির্ভর করে আমাদের এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 আসছে, তো আমরা এটা ভালো মতো মনে রাখবো। এবার আসি কুণ্ডলীর সাপেক্ষে চৌম্বক মেরুর গতি এবং আবষ্ট তড়িৎ প্রবাহর অভিমুখ। তো এটা আমাদের ভালো মতো মনে রাখতে হবে, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ভাবে এই কোশ্চেনটা আসতে পারে। তো আমরা চেষ্টা করবো এটা মনে রাখার টেকনিকের মাধ্যমে। ওকে, সো এটাকে কিন্তু বামাবর্তী দক্ষিণাবর্তী ভাগ করা হয়েছে। তো আমরা মনে রাখবো, যেহেতু এন মেরু বলছে আর নিকটে মানে নিকটকে আমরা বলতে পারি এন, এন ফর নিকট। ওকে, এন দিয়ে নিকট লেখা যায়। সো এন, এন এরকম লিখতে পারি, নিকট এবং নর্থ। আবার দেখো, সরিয়ে মানে এস, মানে আমরা বলতে পারি এস মেরু, এবং সরিয়ে মানে হচ্ছে সরিয়কে আমরা এস দিয়ে বলতে পারি। তাহলে এটা হচ্ছে এস এস। সো আমরা বাংলিশ যদি ইউজ করি আর কি, নিকটের বাংলিশ হচ্ছে এন দিয়ে লিখি আমরা, আর সরিয়ের বাংলিশটাকে আমরা লিখি সরিয়ে। তাহলে দেখো এখানে দুইটা কি আছে, সেম ওয়ার্ড, মানে সেম লেটার। তো যদি এরকম হয়, সেম লেটার যদি হয়, তাহলে সেটা হবে বামাবর্তী। আর যদি ডিফারেন্ট লেটার হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা এন এবং এস আছে, ডিফারেন্ট লেটার। আবার এখানে কি আছে, এস এবং এন, এটা ডিফারেন্ট লেটার। সো ডিফারেন্ট লেটারের ক্ষেত্রে হবে বামাবর্তী, দক্ষিণাবর্তী। আর সেম লেটারের ক্ষেত্রে হবে হচ্ছে বামাবর্তী। তো আমরা এখান থেকে এটা মনে রাখতেই পারি। তো এগুলোর টেকনিক কিন্তু আমাদের ক্লাসে খুব মজার মজার টেকনিক শিখিয়ে দেওয়া হয়, কিভাবে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কম টাইমে অনেক ভালো অ্যান্সার করা যায়, সেটা কিন্তু আমাদের ক্লাসে শিখিয়ে দেওয়া হয়। কিন্তু আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, যে এই ভিডিওগুলোর মধ্যে বলে দিচ্ছি যে কিভাবে মনে রাখা যায়। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের এই এটার ক্ষেত্রে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, প্রায় 4টা পয়েন্ট দেওয়া আছে, এবং এই 4টা পয়েন্টই খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোনো একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে। যেমন বলছে, কুণ্ডলীর ক্ষেত্রফল বা পাক সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রাও কিন্তু বৃদ্ধি পায়, বা চৌম্বকের মেরু শক্তি বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে,
বা চুম্বক ও কুণ্ডলী আপেক্ষিক গতি যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। আবার কুণ্ডলীর অভ্যন্তরে কাঁচা লোহার মজ্জা থাকলে আবেশ তড়িৎ প্রবাহের মাত্রা কিন্তু বৃদ্ধি পায়। সো এখান থেকে কিন্তু আমরা এই পয়েন্টগুলো মনে রাখতেই পারি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সেটা মনে রাখতে হবে এবং এটা একটা 100% গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এটা খুব ভালো মতো মনে রাখবো। ওকে, এরপর আমরা একটা বক্স দেখতেছি। এই বক্সটা আমরা জাস্ট আপেক্ষিক আবিষ্ট মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে কখন বা কিভাবে সেটা কিন্তু এখানে লেখা আছে, আমরা বক্স থেকে এটি মনে রাখবো। ওকে, তড়িৎ প্রবাহের সংজ্ঞা দেওয়া আছে, আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা রিডিং দিব। এটা আমরা সবাই জানি তড়িৎ প্রবাহ কাকে বলে, এখান থেকে আর কিছু দেখার নেই। পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চুম্বক ফ্লাস্কের ব্যাপারে আসলে বলা আছে এবং চুম্বক ফ্লাস্ক শূন্য হবে কখন সেটা কিন্তু বলা আছে। যখন কুণ্ডলীর তল চুম্বক ক্ষেত্রের সমান্তরাল হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তখন কুণ্ডলী দিয়ে কোনো ক্ষেত্র রেখা যদি অতিক্রম না করে না, সেক্ষেত্রে আসলে কোনো রকম ক্ষেত্রকে অতিক্রম করে না এবং কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স সবসময় শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে সমান্তরাল হলে ফ্লাক্সটা আসলে কিরকম হতে পারে, ফ্লাক্সটা চুম্বক ফ্লাক্সটা কিন্তু শূন্য হয় এবং সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্ররেখা অতিক্রম করবে না। তো এখান থেকে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্সের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে মাত্রা একক সমীকরণ। সেটা কোনোভাবেই ভুল করা যাবে না। এটা যদি ভুল করো তাহলে দেখা যাবে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় এই এই ইজি জিনিসগুলো যদি ভুল করো তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বা। সেই জন্য আমাদের মাত্রা একক সমীকরণ আমাদের সব মনে রাখতে হবে। ওকে, এটা যেন মনে থাকে, এটা যেন কখনোই ভুল না হয়। তো দেখো, আমরা জানি যে চুম্বক ফ্লাস্ক এটা একটা স্কেলার রাশি এবং এটার একক টেসলা পার মিটার স্কয়ার। আবার একইভাবে এটাকে আমরা ওয়েবার বলতে পারি। আবার পূর্বের একক অনুসারে আমরা এটাকে ম্যাক্সওয়েল বা গাউস সেন্টিমিটার স্কয়ার বলতে পারি, বা 1 ম্যাক্সওয়েল ইজ ইকুয়াল টু 1 গাউস সেন্টিমিটার স্কয়ার, বা এখান থেকে আমরা কিন্তু ওয়েবারও বলতে পারি। তো এখান থেকে দেখো এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলা মাত্রা একক সমীকরণের মধ্যে পড়ে, এগুলো ভুল করা যাবে না। ওকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং চুম্বক ফ্লাক্স ঘনত্বের একটা কি আছে, আমাদের ইকুয়েশন আছে, একটা সূত্র আছে, এই সূত্রটাও আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো ভুল করা যাবে না। এবং চুম্বক ফ্লাক্স ঘনত্বের যে একক ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা, এটাও কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। তার মানে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। সো এখানে চুম্বক ফ্লাক্স খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কিন্তু, তাই না? সেই জন্য আমাদের এই চুম্বক ফ্লাক্স থেকে ডিটেলস জানতে হবে। এবার আমরা চলে আসি হচ্ছে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রাবলী। এখানে দেখো আমরা সালটা তো অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে 1831 সাল। এবং তিনি কয়টা সূত্র আবিষ্কার করেন? ফ্যারাডে কিন্তু দুটি সূত্র আবিষ্কার করেন। পরীক্ষা আসতেই পারে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি। তোমরা সবাই একদম এক ঝলকে বলে দিবা দুটি সূত্র, তাই না? সেখান থেকে সূত্রটা মনে রাখতে হবে। এখান থেকে এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। তো প্রথম সূত্র আসলে ওরকম ভাবে দেখার কিছু নেই, তোমাদের কিওয়ার্ড দিয়ে মনে রাখা যায়, এটা ক্লাসে শিখিয়ে দিবে। এবং দ্বিতীয় সূত্রটা আমরা মনে রাখবো যে এটা আসলে তার কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটুকু মনে রাখলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, আমরা জাস্ট এখান থেকে ইকুয়েশনটা মনে রাখবো। এবং এই ইকুয়েশনটা ফ্যারাডে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা দেন হচ্ছে নিউম্যান। সো এইটা মনে রাখতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে ফ্যারাডের সূত্রটা কিন্তু দ্বিতীয় সূত্রটা দিচ্ছেন হচ্ছে ফ্যারাডে, তাই না? কিন্তু এটার গাণিতিক রূপটা দেন কে? বিজ্ঞানী নতুন মানুষ, সরি নিউম্যান, তাই না? আচ্ছা, তাই এটি নিউম্যানের সূত্র নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, নিউম্যান কিন্তু ইকুয়েশন আবিষ্কার করে ফ্যারাডের কাজের দায়িত্বটাকে সে নিয়ে নিয়েছে কিন্তু, তাই না? এবং সে কিন্তু অর্ধেক তার ক্রেডিট সে কিন্তু তার পাবে, তাই না? এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে সূত্র থেকে ডিরেক্ট ইকুয়েশনের আছে, যেহেতু এখান থেকে ডিরেক্ট ম্যাথ একটা দেওয়া আছে, আমরা ম্যাথটা একটু দেখে রাখতেই পারি, তাই না? সেরকম ম্যাথ দেখা যায় ছোট একটা মান দিয়ে কিন্তু এরকম ম্যাথ দিতেই পারে। সেই জন্য আমরা এই ম্যাথগুলো মনে রাখবো। এবার আসো লেঞ্জের সূত্র, তাই না? লেঞ্জের সূত্র, লেজের সূত্র না কিন্তু, লেঞ্জের সূত্র, তাই না? তো এই যে লেঞ্জের সূত্র, তোমাকে লেঞ্জের সূত্রটা মনে রাখতে হবে, যে সূত্রটা আসলে আবিষ্কার করেন কে, তাই না? হ্যাঁ, তো এই সূত্র নিশ্চয়ই লেঞ্জের সূত্র, বিজ্ঞানী লেঞ্জি আবিষ্কার করবে, তাই না? তো এই সূত্রটা মনে রাখতে হবে। ওকে, এবং মনে রাখতে হবে লেঞ্জের সূত্রটা অনেকটা এরকম ভাবে মনে রাখা যায় যে আসলে সে যেখান থেকে তৈরি হয় সেই তৈরি হওয়ার মূল কারণটাকে সে বাধা দিবে, এটাই হচ্ছে এর সূত্র।
ঠিক আছে, আমরা যেরকম সাপ খেলা খেলতাম ছোটবেলায়, সাপ যেরকম এভাবে চলতে থাকতো, একটা পর্যায়ে দেখা যায় সাপটা বড় হয়ে যেত, পরে কিন্তু সে যে বড় হয়ে গেছে, বড় হওয়ার কারণে কিন্তু সে মারা যায়, কারণ সে সাপটা কি করে, তার লেজে কামড় দেয়, লেজে কামড় দিলে কিন্তু সাপটা আসলে শেষ হয়ে যায়, তাই না? তো এই জন্য মনে রাখতে হবে যে লেঞ্জের সূত্রের সাথে কিন্তু আমাদের লেজের সূত্রে কিছু মিল আছে, তাই না? আমরা এটা কিন্তু চাইলেই মনে রাখতে পারি। তো আমরা এখান থেকে এই জিনিসটা মনে রাখবো। ওকে, তো আসো আমরা লেঞ্জের সূত্রটা বুঝে ফেললাম। এরপরে আমাদের পরের পেজে কি আছে দেখো, একটা সূত্রের একটা সূত্র আছে বা একটা ইকুয়েশন আছে, আমরা জাস্ট এখান থেকে ইকুয়েশনটা মনে রাখবো। কিভাবে হয় এটা আমাদের ক্লাসে কিন্তু অলরেডি শিখিয়ে দিয়েছে, বা সামনে তোমাদের ক্লাসগুলোতে শিখিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে লেঞ্জের সূত্র শক্তি নিত্যসূত্র সূত্র মেনে চলে। তো এইটা মনে রাখতে হবে। আমরা জানি শক্তি নিত্যসূত্র সূত্র হচ্ছে যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয় মাত্র। তো আমাদের এখান থেকে মনে রাখলে হয়ে যাচ্ছে, এখান থেকে আর এক্সট্রা ভাবে তোমাদের কিছু মনে রাখতে হবে না। ওকে, এখন কোন বদ্ধকুণ্ডলিত তড়িৎচালক শক্তি উচ্চ ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে, এই লাইনটা মনে রাখলে কিন্তু চলতেছে। ওকে, এবং আমরা অলরেডি যেটা জানি যে এটা শক্তির নিত্য সূত্র মেনে চলে, এটা মনে রাখলেই চলবে। এটা আবার কিন্তু লাইনটা এখানে বলা আছে, সেখান থেকে এই লাইনটা মনে রাখতে হবে। এবার আমরা আসি সক্রিয় আবেশ। তোমরা সক্রিয় আবেশের ডেফিনিশনটা মনে রাখতে হবে, এবং এখান থেকে আমরা দেখো যে একটা কনক্লুশনে আসছে, সেটা হচ্ছে কোন কুণ্ডলী দ্বারা আবদ্ধ, অর্থাৎ কুণ্ডলী দিয়ে অতিক্রমকারী চুম্বক ফ্লাক্স ওই কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তার মানে আমরা এখান থেকে ইকুয়েশনটা পাচ্ছি সাই ইজ ইকুয়াল টু এল আই, এবং এই সূত্রটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 10-11-তে আসছে। তো আমাদের কিন্তু সূত্রটা ভালো মতো মনে রাখতে হবে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা একবার এসেছে। ওকে, এবং মনে রাখতে হবে যে কুণ্ডলীর জ্যামিতিক গুণনীয়ক এবং মাধ্যমের চুম্বক প্রবণতার উপর এর মান নির্ভর করে। কার কার উপর এর মানটা নির্ভর করে এটা মনে রাখতে হবে। ওকে, সেখান থেকে কিন্তু এই যে মনে রাখতে হবে কার কার উপর কে নির্ভর করে। ঠিক আছে, এই কোশ্চেন গুলা কিন্তু অনেক ভর্তি পরীক্ষায় আসে, বা কোনটা মাধ্যমের উপর নির্ভর করে বা করে না, কোনটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে বা করে না। তো এই জায়গাগুলোতে কার উপর নির্ভর করতেছে বা করতেছে না, এই জায়গাগুলো কিন্তু মিস করা যাবে না, এবং এই জায়গাগুলো আমরা খুব ভালো মতো করে ফেলবো। ওকে, এটা যেন মনে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি সক্রিয় আবেশ গুণাঙ্কের একক। তো সক্রিয় আবেশ গুণাঙ্কের একটা একক দেওয়া আছে দেখো, এটার এককটা হচ্ছে হেনরি, এবং এটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 17-18-তে এসেছে। তো এই জন্য আমাদের সক্রিয় আবেশ গুণাঙ্কের যে একক, একক মনে রাখতে হবে, কারণ আমি আগেই বলে দিয়েছি একক মাত্রা সমীকরণ কিন্তু ভুল করা যাবে না। এবং এখানে দেখো 1 হেনরি, এটা সমান সমান 1 ভোল্ট/1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এবং এখান থেকে আসলে আমরা একটা জিনিস উপনীত হয়েছি, সেটা হচ্ছে 1 ভোল্ট/সেকেন্ড ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার। তো এখান থেকে 1 হেনরি সমান সমান আসলে কত আমরা দেখতে পাচ্ছি যে মিলি হেনরি হচ্ছে, কত মাইক্রো হেনরি হচ্ছে। তো এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলো আমাদের অবশ্যই ভালো মতো পড়ে ফেলতে হবে। এরপরে দেখো আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম সক্রিয় আবেশ গুণাঙ্কের, সেই ইকুয়েশন দিয়ে কিন্তু ম্যাথ করা আছে। সেই ম্যাথগুলো আমাদের ক্লাসে শিখিয়ে দেওয়া হবে, এবং আমাদের মেরিট টেস্টেও কিন্তু সুন্দর মতো ম্যাথগুলোর টেকনিক দেওয়া আছে। তো আমরা ম্যাথগুলো অবশ্যই মেরিট টেস্ট থেকে দেখে নিব, এবং অবশ্যই অবশ্যই আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মেরিট টেস্টটা ভালো মতো বইটা পড়ার পরে, চ্যাপ্টারটা পড়ার পরে মেরিট টেস্টটা একবার হলেও ভালো মতো দেখার। ওকে, তো এরপরে দেখো আমরা পাচ্ছি হচ্ছে পারস্পরিক আবেশ। এতক্ষণ পড়েছিলাম হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক, এখন আমরা পড়তেছি হচ্ছে পারস্পরিক আবেশ। এটার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখলেই হবে যে এটা হচ্ছে সাই ইজ ইকুয়াল টু এম আই। তো এখানে এটাই হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ওকে, এখান থেকে জাস্ট এই সূত্রটা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্ক যে এককটা আছে, সেই আবেশ গুণাঙ্কের কিন্তু একক ভুল করা যাবে না। আমরা এখানে একক দেখতে পাচ্ছি কি, একক হচ্ছে হেনরি। ঠিক আছে, এবং এই হেনরিটাই আমাদের মনে রাখতে হবে, এবং এটারও কিন্তু ডিরেক্ট ম্যাথ আসতে পারে, সেই ম্যাথটা আমরা মনে রাখবো। এরপর আসি আমরা দেখো পারস্পরিক আবেশের ব্যবহার। তো এখানে অনেকগুলা আহ জায়গায় দাগ দেওয়া আছে কিন্তু। তো এখানে দেখো প্রথমে হোয়াট ইজ ট্রান্সফর্মার, সেটা মনে রাখতে হবে। এবং আমরা ট্রান্সফর্মার বলতে বুঝি হচ্ছে এটা যে যন্ত্রের সাহায্যে আমরা আসলে পর্যায়বৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভাগকে নিম্ন বিভাবে, অথবা নিম্ন বিভাগকে উচ্চ বিভাবে রূপান্তর করা যায়, তাকে আমরা বলি হচ্ছে রূপান্তক বা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারটা আসলে কি করে, নিম্ন বিভাগকে উচ্চ, উচ্চ বিভাগকে নিম্নতে রূপান্তর করে। এটাই হচ্ছে ট্রান্সফরমার, মানে সে কি করে, ট্রান্সফর্ম করে। তো এটাই হচ্ছে ট্রান্সফরমারের কাজ, এবং এটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 এটার কোশ্চেন আসছে।
তো এখন এই ট্রান্সফর্মারকে আমরা ভাগ করি কয় ভাবে? আমরা এটাকে ভাগ করি দুই ভাবে। একটা হচ্ছে স্টেপ আপ, স্টেপ আপ মানে বোঝাই যাচ্ছে নিম্ন থেকে উচ্চ, আর একটা হচ্ছে স্টেপ ডাউন মানে হচ্ছে উচ্চ থেকে নিম্ন। তাহলে যেটা দেখো, অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে, তাকে আমরা স্টেপ আপ বলছি। তাহলে আপ মানে কি আপ আসলে? সেখানে হচ্ছে অল্প বিভব তড়িৎ প্রবাহকে, দেখো, অল্প বিভবের তড়িৎ অধিক তড়িৎ প্রবাহকে কি করছে? অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করতেছে। তাহলে স্টেপ আপ আসলে কার স্টেপ আপ করতেছে? সেটা হচ্ছে অধিক বিভবকে। তাহলে অল্প বিভবকে অধিক বিভবে রূপান্তর করছে, এটাই হচ্ছে স্টেপ আপ। ঠিক আছে, কিন্তু এখানে তড়িৎ প্রবাহটা কি হচ্ছে? অধিক তড়িৎ প্রবাহকে আসলে অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর হচ্ছে। সো মেইনলি এই আফটার স্টেপ আপ বা স্টেপ ডাউন, এটা নির্ভর করে কার উপর? বিভবের উপর। বিভব অল্প থেকে বেশি হলে তোমার তড়িৎ প্রবাহটা কিন্তু অধিক থেকে কমে যাচ্ছে, তো এটা হচ্ছে স্টেপ আপ। আবার যখন বিভব বেড়ে যাচ্ছে, অধিক বিভব হচ্ছে, সেখান থেকে যদি কম বিভবে চলে আসে, তাহলে কি হচ্ছে? বিভবটা কমে যাচ্ছে, সেটা স্টেপ ডাউন হবে। কিন্তু বিভব যদি অধিক হয়, তাহলে অল্প তড়িৎ প্রবাহটা কিন্তু অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত হচ্ছে। তো এটা হচ্ছে স্টেপ ডাউন। আমাদের এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে একটি কাঁচা লোহার কোর বা মজ্জার উপর একটি যদি অন্তরিত তারের দুটি কুণ্ডলী জড়িয়ে দেওয়া হয়, তাহলে বা ট্রান্সফর্মার তৈরি করা হয়, এটা হচ্ছে কিভাবে করা হয়? মনে রাখতে হবে ট্রান্সফর্মার তৈরি করার উপায় হচ্ছে একটি কাঁচা লোহার কোর বা মজ্জার উপর একটি অন্তরিত তার। ঠিক আছে, এইটা আমরা বুঝতেছি, এখান থেকে আমরা কি তৈরি করতে পারি? আমাদের যে ট্রান্সফরমার, এটা তৈরি করতে পারি। তো কিভাবে তৈরি করা যায় সে গঠনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন এখানে একটা ইকুয়েশন আছে, অলরেডি আমি ইকুয়েশনটা বলে ফেলেছি, ইপি বাই ইএস, বা এখানে বলেছি আসলে যে ইএস বাই ইপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি ইজ ইকুয়াল টু আইপি বাই আইএস হবে। সো এটা উল্টা ভাবে লিখছে, আমি যেটা বলেছিলাম তার ঠিক উল্টা ভাবে বলেছে। সো এটা মনে রাখলেই হবে। ওকে, এবং এখান থেকে আমরা যে কনক্লুশনটা পাই, আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং প্রযুক্ত তড়িৎচালক শক্তির অনুপাত গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাতের সমান। সেই জিনিসটা মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে, এবং এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, এবং এই ইকুয়েশনটা পাচ্ছি। এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, মেডিকেল বোর্ড পরীক্ষা 9-10 কিন্তু এসেছে, সেটা মনে রাখবো। এবং এখান থেকে আমরা দেখো আরেকটা ইকুয়েশন পাচ্ছি, এই ইকুয়েশনটাও মনে রাখবো। এবং এই জায়গা থেকে আমাদের স্টেপ আপ স্টেপ ডাউন এই ব্যাপারটা কিন্তু কনক্লুশনে আসা গেছে। তো আমরা এখান থেকে এই অংশটাও মনে রাখতে পারবো। এবার দেখো, বলেছে জানা দরকার। কি জানা দরকার? এখানে কয়েকটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো আমরা ভালো মতো করবো। কারণ আমি বলেছি জানা দরকার বা জানা আছে এরকম টাইপের কোন জিনিসগুলো বা নাইস টু নো, এই জিনিসগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এইটা ইসাক স্যারের বইয়ে কিন্তু সুন্দর মতো করে বক্স আকারে দেওয়া থাকে। সেই জন্য এটা টিচারের চোখে কিন্তু বেশি ভালো মতো পড়ে যায়। সেই জন্য আমরা এই জিনিসগুলো ভালো মতো খেয়াল রাখবো। সেখান থেকে এই বক্সটা আমরা দেখে নেবো। এবার আসি হচ্ছে আবেশহীন কুণ্ডলী। তো আবেশহীন কুণ্ডলীর মধ্যে একটা লাইন আছে যে এই সক্রিয় অবস্থারের কুণ্ডলীর প্রচ্ছদ, আকার, পাক সংখ্যা এবং মানের প্রবণতা ইত্যাদির উপর নির্ভর করে। তো আমি বলছি যে কার কার উপর আসলে নির্ভর করে, এরকম কোশ্চেন গুলো কিন্তু আসে। তো এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে কোন তারের কুণ্ডলীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সক্রিয় আবেশ সৃষ্টি হয়, এবং এই আবেশটা আসলে কুণ্ডলীর প্রচ্ছদ, ঠিক আছে, আকার, এর যে পাক সংখ্যা এবং এর যে প্রবেশত্ব, এই প্যাটার্নের উপর নির্ভর করে। তো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে তোমার সক্রিয় আবেশ গুণাঙ্ক আসলে কার কার উপর নির্ভর করে। ওকে, গেল। এবং এরপর একটা লাইন দাগানো আছে, কুণ্ডলী জড়াবার এরূপ পদ্ধতিকে আমরা আবেশহীন বেষ্টনী বলি, এটা জাস্ট মনে রাখো। ওকে, এবং এখানে আমরা তড়িৎ প্রবাহ দুই ধরনের দেখতে পারি, একটা হচ্ছে সরাসরি প্রবাহ, আর একটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। ওকে, সেখান থেকে এটা মনে রাখতে হবে। এখন এটা থেকে আমরা জানি যে তড়িৎ কোষ বা ব্যাটারি হতে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তার অভিমুখ একই থাকে, এবং এই প্রবাহকে আমরা বলি একমুখী প্রবাহ বা সমপ্রবাহ বলা হয়। এবং একে সংক্ষিপ্ততে বলা হয় কি বলতো? ডিসি কারেন্ট। ওকে, সো ডিসি কারেন্ট, আমরা এখান থেকে কিন্তু ডিসি কারেন্টের ব্যাখ্যাটা পেয়ে গেলাম। সেখান থেকে আমাদের ডিসি কারেন্টটা কি এটা মনে রাখতে হবে। এখন আমরা এখানে দিক পরিবর্তী প্রবাহটা কি তার সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি, সংজ্ঞাটা মনে রাখতে হবে। এবং এখান থেকে আমরা জাস্ট ডায়নামোর সংজ্ঞাটা মনে রাখবো। এবং এইটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এসি ডায়নামো, আর একটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে ডিসি ডায়নামো। তো এসিটা হচ্ছে পরিবর্তী প্রবাহ ডায়নামো, আর একটা হচ্ছে একমুখী প্রবাহ ডায়নামো হচ্ছে এটা ডিসি। ওকে, সো পরিবর্তিত আসলে কি? যে ডায়নামোর সাহায্যে পরিবর্তিত তড়িৎ প্রবাহ পাওয়া যায়,
তাকে আমরা বলি হচ্ছে পরিবর্তী প্রবাহ ডায়নামো। তো এখানে আমরা পাবো পরিবর্তী তড়িৎ প্রবাহ। আর যেই ক্ষেত্রে আমরা একমুখী তড়িৎ প্রবাহ পাবো, মানে একটা দিকে যাবে, সেটাকে আমরা বলি একমুখী প্রবাহ ডায়নামো বা ডিসি ডায়নামো। ওকে, এটুকু মনে রাখলে আমাদের হবে। তাহলে পরিবর্তিত তড়িৎ কখন পাচ্ছি আর একমুখী তড়িৎ কখন পাচ্ছি, এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এসি আর ডিসি ডায়নামোটা বলতে পারতেছি। ওকে, তাহলে এখন এখানে এটা মনে রাখতে হবে। এখন আসি চৌম্বক। তো চৌম্বকের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এটি একটি স্থায়ী অথবা একটি তড়িৎ চৌম্বক। সো এটা জাস্ট মনে রাখতে হবে যে এসি ডায়নামোটা একটা কিন্তু একটি স্থায়ী অথবা একটি তড়িৎ চৌম্বক। সো এখান থেকে জাস্ট এই লাইনটা থেকে এটুকু মনে রাখতে হবে যে এটা আসলে কি। ওকে, এবং কাঁচা লোহা দিয়ে এটা করা হয়, এটা আমরা জানি, জাস্ট এটুকু মনে রাখতে চলবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ পাওয়া যায়। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা কিন্তু ক্লাসে শিখিয়ে দেওয়া হবে, আমরা ওটা ভালো মতো দেখে রাখবো। ঠিক আছে, যে ডান হস্ত নিয়মটা আসলে কিভাবে করা হয়, এর দিকটা কোন দিকে যায়। ঠিক আছে, তো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে কিন্তু আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ অভিমুখ পাওয়া যায়। তো মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা কার মাধ্যমে পাই, আমরা পাই হচ্ছে ফ্লেমিং এর মাধ্যমে। এখান থেকে এটা মনে রাখতে চলবে। ওকে, এখান থেকে এই জিনিসটা মনে রাখলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এই ইকুয়েশনটা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট খালি আমরা ইকুয়েশন একটু দেখে রাখবো যে আসলে ইকুয়েশনটা কিভাবে হচ্ছে। ওকে, এই আচ্ছা, এবার আমরা দেখো এখানে কতগুলা পয়েন্ট পাচ্ছি, 4টা পয়েন্ট পাচ্ছি। তো এই 4টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্লাসে কিন্তু বিশেষ করে এই ঘ নাম্বার পয়েন্টটা কিভাবে হয় এটা কিন্তু ক্লাসে আমরা শিখিয়ে দিই। তো এটা ক্লাসে মনোযোগ দিয়ে কিন্তু এটা আমরা শিখে ফেলেছি, এবং এখান থেকে পরীক্ষা আসতে পারে যেমন ই নট আর ই আছে, পরীক্ষায় আসতে পারে ই ইজ ইকুয়াল টু ই প্লাস হয় কোন কোন ক্ষেত্রগুলাতে। যেমন আমরা দেখতেছি ই ইজ ইকুয়াল টু ই প্লাস হবে P/4, 5/40 এইসব ক্ষেত্রে, তাই না? বা এরপরে হবে হচ্ছে 9/40 এরকম। আবার ই ইজ ইকুয়াল টু ই মাইনাস কখন হবে, যখন 3/40 আসতেছে, বা এর 4 পরে মানে হচ্ছে 7/4, এরপরটা হবে আর এর 4 পরে মানে 11/4। তো এখান থেকে এরকম ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কখন কোনটা হবে। ঠিক আছে, এটাকে যদি আমি একটু বুঝিয়ে দিই সংক্ষেপে তাও বোঝানো যায়। দেখো এটাকে যদি আমরা এভাবে ধরি আর এই জিনিসটাকে যদি আমরা এইভাবে আঁকি, দেখো এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি কিভাবে, দেখো আমরা এটাকে যদি এভাবে ধরি যে এটা হচ্ছে T/4, এটা হচ্ছে T/4, তাই না? এটাকে যদি T/4 ধরি আমরা, আমরা কিন্তু এটাকে T/4 ধরতে পারি, তাই না? আচ্ছা, তো দেখো এটা T/4 যদি হয়, তাহলে এটা হবে, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, এটা হবে 2T/4, এটা হবে 3T/4, এটা হবে 40/4 বা ফুল টি, তাই না? সো এটা বলতে পারি আমরা 40/4 বা শুধু টি, তাই না? তাহলে এটা হচ্ছে 5T/4, এটাকে বলতে পারি আমরা 6T/4, এটাকে বলতে পারি আমরা 7T/4, তাই না? আমরা এটাকে বলতে পারি। তাহলে এবার তোমরা দেখো যে যদি বলে ই ইজ ইকুয়াল টু ই মাইনাস, তাহলে এটা হচ্ছে নিচের দিকে যেটা পাচ্ছি এটা হচ্ছে ই মাইনাস, ওকে, মাইনাস ই, এটা মনে রাখতে পারি, বা মাইনাস ই নট। আর উপরে যেটা পাচ্ছি উপরটা বলতে পারি প্লাস ই নট। ওকে, আর মাঝখানে আমরা যে লেয়ারটা পাচ্ছি এটাকে ধরতে পারি হচ্ছে ই ইজ ইকুয়াল টু শূন্য, বা শুধু ই, বা ই ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে এখন দেখো ই ইজ ইকুয়াল টু শূন্য হবে কখন, যখন সেটা 0 হবে, যখন সেটা এই যে এটা 2T/4 হবে। ঠিক আছে, 2T/4 মানে হচ্ছে T/2, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে। এরপরে দেখো আমরা এখানে কি পাচ্ছি, শুধু টিটা পাচ্ছি, শুধু টি কিন্তু 0 ক্ষেত্রে হবে, এটা টি পাইলাম, এটা কি আসলে 3T/, মানে 60/4 কে আমরা লিখতে পারি 3T/2। তাহলে দেখো এটাও কিন্তু তোমার শূন্য। তাহলে আমরা ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি এই ক্ষেত্রগুলোতে। আর কখন আসলে ইজ ইকুয়াল টু ই প্লাস পাচ্ছি, যখন আমরা এই মানগুলো পাবো, উপরের মানগুলো পাবো, দেখো T/4, 5T/4, এরপরে হচ্ছে কত দেখো তো, এটা তো 8T/4 হবে, মানে 2T বলা যাবে এটাকে, মানে 8T/4 এটাকে বলতে পারি হচ্ছে 2T। আবার এর উপরে আরেকটা আসতেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে 9T/4। তাহলে 9T/4 হলেও কিন্তু সেটা ইজ ইকুয়াল টু ই নট এর ক্ষেত্রে হবে। আবার দেখো মাইনাস কখন কখন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মাইনাস হচ্ছে এটার ক্ষেত্রে 3T/4 এর ক্ষেত্রে, বা এর নিচের দিকে আবার দেখতে পাচ্ছি 7T/4 এর ক্ষেত্রে কিন্তু হবে। তো এইভাবে করে কিন্তু আমরা মনে রাখতে পারি। তো আমি তোমাদেরকে এটা শিখিয়ে দিলাম যে আসলে কিভাবে মনে রাখা যায়। সেখান থেকে কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে যে নিচের কোন ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু শূন্য হবে, বা নিচের কোন ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু মাইনাস ই নট হবে, মানে কখন ই ইজ ইকুয়াল টু মাইনাস ই নট হওয়ার সময় কোন কোন ক্ষেত্র আসলে দেখা যায় টি এর ক্ষেত্রে। সেখানে কিন্তু এরকম ইকুয়েশন গুলো দিতে পারে। সো এটা খুব ভালো মতো মনে রাখতে হবে, এবং এটা একটা
গুরুত্বপূর্ণ টপিক, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, জাস্ট আমরা ইকুয়েশনটা মনে রাখবো। এখান থেকে হচ্ছে আমাদের যে আমরা এই পরিবর্তী প্রবাহের সমীকরণে আমরা নরমালি কার কিরকম লেখ পাই, এটা সাইন বা কোসাইন লেখ দ্বারা প্রকাশ করা যায়, এটা মনে রাখলেই হবে। এরপর আমাদের কতগুলো ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশন গুলো ক্লাসে শিখে নিব বা টেকনিক আকারে বলা হবে, এই ডেফিনেশন গুলো মনে রাখবো। এবং এদের ক্ষেত্রে যে ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশন গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে ইকুয়েশন ভুল করা যাবে না। কম্পাঙ্কের ইকুয়েশন আমরা সবাই জানি, তো কম্পাঙ্কের ইকুয়েশন ভুল করা যাবে না। এবং এখান থেকে ডিরেক্ট ম্যাথ আসতে পারে, সরাসরি ইকুয়েশনের ম্যাথ দিতে পারে, এখান থেকে আমরা সরাসরি ইকুয়েশনের ম্যাথটা মনে রাখবো। দেখো এখানে আমাদের কিন্তু এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রবাহের গড় মান, বর্গমূলীয় গড় মান এবং শীর্ষ মান, এটা আমরা কিভাবে বের করি। সেটা কিন্তু টেকনিক্যালি আমাদের বের করে দেয়, আমাদের ক্লাসে কিন্তু এটা মনে রাখার টেকনিক বলে দেয়। যেমন আমি এটা মনে রাখার জন্য বলি যে শিষ্যের গুরু শিষ্যের 0.637 গুণ, এটা দিয়ে কিন্তু মনে রাখা যায়। গুরু মানে হচ্ছে আমরা জানি যে গড় মান, ওকে, গুরু মানে হচ্ছে গড় মান, এবং শিষ্য মান, ওকে। তাহলে শিষ্য মান, গুরু শিষ্যের এত গুণ, তার মানে শিষ্য মানের সাথে তুমি যদি এত গুণ করে দাও, তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে কি বলতো, গড় মান। তাহলে আমরা এই ইকুয়েশনটা মনে রাখতে পারি এইভাবে, গুরু, এটা হচ্ছে গুরু মানে গড় মান, এবং শিষ্য মানে কি শিষ্য মান, কত গুণ, গুরু শিষ্যের 0.637 গুণ। আমরা এটা মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন তোমাকে যদি শিষ্যমান বের করতে বলে, তাহলে তুমি কি করবা, শিষ্যমান ইজ ইকুয়াল টু গড় মান ডিভাইডেড বাই 0.637 ভাগ করে দিবা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবং তখন কিন্তু আমরা একটা নতুন মান পাচ্ছি শিষ্যমানের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখাইছে। তো তুমি যদি এটুক মনে রাখো, গুরু শিষ্যের 0.637 গুণ, তাহলে কিন্তু হবে। বা এভাবে মনে রাখবা যে তোমাদের 0.637 গুণ হচ্ছে আমি গুরু তোমাদের, ঠিক আছে। সো আমি, ঠিক আছে, আমার ইজ ইকুয়াল টু, আমি ইজ ইকুয়াল টু তুমি ইন্টু 0.637 গুণ, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। খুব বেশি কঠিন কিন্তু না, খুবই ইজি ভাবে কিন্তু এটার সমাধান করা যায়। ওকে, আমরা এটা মনে রাখবো। এবার আমরা চলে আসি হচ্ছে এই পয়েন্টে। এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আইএমএস বেগ, আরএমএস বেগ, আয়ের ক্ষেত্রে আরএমএস বেগ বা রুট মিন স্কয়ার, আরএমএস, এটাকে বলি আমরা রুট মিন স্কয়ার। সো বুঝতেই পারতেছো, রুট হবে, তারপর গড় হবে, এবং সেটার আবার স্কয়ার করতে হবে, সেইটাই আমরা বলি হচ্ছে আরএমএস। তাহলে আরএমএস এর ক্ষেত্রে কি হবে, এটা হবে হচ্ছে আগেরটার মতোই, খালি একটু চেঞ্জ, এটার আরএমএস হবে হচ্ছে শীর্ষ মানের 0.707 গুণ। আমাদের এখান থেকে জাস্ট এই মানটা মনে রাখতে হবে, আগেরটা ছিল 0.637 গুণ, ওটা হচ্ছে গড় মানের, আর এটা হচ্ছে আহ তোমার হচ্ছে আরএমএস, যেটা হচ্ছে আমরা যে বর্গমূল্য গড় বর্গমান, এই ক্ষেত্রে হচ্ছে এটা শীর্ষ মানের 0.707 গুণ। ওকে, এখন ঠিক একটা আমাদের ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আপাতমান। সেগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলো পরীক্ষা যে কোনো ভাবে আসতে পারে। আপাতমান, তো আপাতমান বের করলে আমরা দেখতে পাই যে আমি এটাকে বলি এভাবে মনে রাখতে, যে আরুটাশি, এটাতে মনে রাখা যায়। ঠিক আছে, মানে হচ্ছে আপাতমান, রু মানে 1/√2, আর সি মানে হচ্ছে শিষ্যমান। সো আপাতমান ইজ ইকুয়াল টু 1/√2 ইন্টু শিষ্যমান। আমি সিরিয়ালি মনে রাখতে পারি, অতে হচ্ছে আপাতমান, রু মানে হচ্ছে 1/√2, আর রুটা সি মানে হচ্ছে শিষ্যমান। সেখান থেকে কিন্তু মনে রাখা যায়। ওকে, সো মনে রাখতে হবে আপাতমান শিষ্যমানের 1/√2। ওকে, 1/√2। সো এই 1/√2 এর মান 0.707 গুণ কিন্তু আসে। ঠিক আছে, এটাই কিন্তু আসলে 0.707। সো এটা কিন্তু মনে রাখলে কিন্তু হয়ে যায়। সেখান থেকে কিন্তু আমরা এই ম্যাথ যদি কিছু বলে ইকুয়েশন আমরা পারবো। ওকে, এবং মনে রাখতে হবে সমপ্রবাহ ডিসি অপেক্ষা পরিবর্তিত প্রবাহ এসি, এটা কিন্তু বেশি বিপজ্জনক। তাহলে বেশি বিপজ্জনক কোনটা, আমাদের এসি। ওকে, ওকে, সেখান থেকে কিন্তু আমাদের এটা মনে রাখতে পারি। তো দেখো এখানে কিন্তু সব ইনফরমেশন মনে রাখছি। তো আমি দেখো তোমাকে তিনটা টেকনিক শেখাই দিলাম, এই তিনটা টেকনিক দ্বারা কিন্তু তোমার যে কোনো কিছু সলভ করতে পারবা, সেটা মনে রাখতে হবে। এখন দেখো এসি 220 ভোল্ট আর ডিসি 220 ভোল্ট অপেক্ষা বেশি বিপজ্জনক কেন, সেটা কিন্তু এখানে বলা আছে। তো আমরা এখানে জায়গাটা একটু দেখে নিব, এবং আপাতত তড়িৎচালক শক্তি ইজ গ্রেটার দেন গড় তড়িৎচালক শক্তি, এটা মনে রাখতে হবে। এবং এখান থেকে জাস্ট লাইনগুলো আমরা মনে রাখবো, 220 ভোল্ট বা এখান থেকে যে 311 ভোল্ট, এটা কোনটা কি মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের কতগুলো সূত্র, এই সূত্রগুলো অলরেডি আমরা আগে করে এসেছি, সেই সূত্রগুলাই আছে।
ঠিক আছে, আমরা যে সূত্রগুলো দেখে নিব এবং ডিসি প্রবাহের ক্ষেত্রে আয়ের যে ভূমিকা দিক ডিসি প্রবাহের ক্ষেত্রে আয়ের যে ভূমিকা দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আরএমএস এর ভূমিকা সেম হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আকৃতি গুণাঙ্কের একটা সূত্র দেওয়া আছে, যে ইকুয়েশনে মনে রাখবো যে গড় বর্গের বর্গমূল মান বা আপাত মান ডিভাইডেড বাই গড় মান, এবং সেখান থেকে আমরা একটা মান পাই, সেটা হচ্ছে 1.11। সেখান থেকে কিন্তু এই মানটা আমাদের মনে রাখতে হবে। ওকে, সেই মানটা খুব গুরুত্বপূর্ণ একটা মান। এবং আকৃতি গুণাঙ্কের এই 1.11 মান শুধুমাত্র সাইন ধর্মী ভোল্টেজ বা প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য। পরীক্ষা আসতে পারে সাইন ধর্মী ভোল্টেজ বা প্রবাহের ক্ষেত্রে নিচের কোন মানটি সঠিক, সেখানে মনে রাখতে হবে মানটি হচ্ছে 1.11। ওকে, আমাদের কিন্তু ভাই চ্যাপ্টার যা যা পড়তে হবে, খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, যা যা পড়তে হবে বলে দিলাম। তোমরা এই চ্যাপ্টারের এই অংশগুলো ভালো মতো পড়বে, এবং এখান থেকে আমাদের যেটা কাজ, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে প্রয়োজনীয় যে গাণিতিক সূত্রাবলীগুলো আছে সেগুলো আমরা খুব ভালো মতো দেখে নিব, এবং আমরা সেগুলো ভালো মতো সলভ করে ফেলবো। ওকে, তো দেখো এখানে আমাদের কিন্তু সেই প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেওয়া আছে। আমরা অবশ্যই চ্যাপ্টার শেষ করে এই সূত্রাবলীগুলো দেখে নিব, কারণ এখান থেকে শুধু ম্যাথই না, এখান থেকে কিন্তু আমাদের কোন নিচের কোন সূত্র সঠিক বা নিচের কোন সূত্র সঠিক না, এগুলো কোশ্চেন আসতে পারে। এই জন্য আমরা এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিব, এবং আমাদের কাজ হবে চ্যাপ্টার শেষে কতগুলা সার সংক্ষেপ দেওয়া থাকে, আমরা সার সংক্ষেপ গুলা অ্যাট এ গ্লান্স দেখে নিব। অ্যাট এ গ্লান্স এটা আমরা দেখে নিব। ওকে, সেটা মনে রাখতে হবে। ওকে, এবং এই জিনিসগুলোর মধ্যে দেখে ফেললে আমাদের পড়াটা কিন্তু অনেকটাই শর্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যত কম টাইমে বেশি আমাদের আউটপুট দেওয়া যায়। ঠিক আছে, ইনপুট হবে কম, আউটপুট হবে বেশি। ঠিক আছে, তো আমাদের ঘাত বলের মতো করে কাজ করতে হবে। ওকে, তো আমরা সবাই ঘাত বল হয়ে যাবো আজকের পর থেকে, সেটা ভালো মতো খেয়াল রাখতে হবে। ওকে, তো আমাদের এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবং তোমাদের সবকিছু পড়ার পরে তোমাদের অবশ্যই একটা কাজ থাকবে, বইয়ের অবজেক্টিভ গুলা ভালো মতো পড়া। ওকে, তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য অনেক 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 শুভকামনা, এবং এটার মাধ্যমে আমি আমার এই আজকের ক্লাসটি শেষ করছি। আমি ক্লাসটির সাথে ছিলাম, আমার নাম প্রীতম সরকার, আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছি। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবার জন্য অনেক 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 দোয়া থাকবে। বেস্ট উইশেস।